নমস্কার শ্রদ্ধেয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা স্কাই 18 বাংলা চ্যানেলের পক্ষে আজ আবার সরাসরি আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের আলোচ্য বিষয়ে আলোচনা সভার শ্রীভূমিতে উচ্ছেদ, প্রতিবাদ, পুরসভার ভূমিকা এবং সামাজিক কর্তব্য। আমি আবারও বলছি, আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু শ্রীভূমিতে উচ্ছেদ, প্রতিবাদ, পুরসভার ভূমিকা এবং সামাজিক কর্তব্য। আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন যে তিন ব্যক্তিত্ব, প্রত্যেকেরই সামাজিক অবদান রয়েছে। রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, বিভিন্ন পদে এক একজন এক এক স্তরে কাজ করছেন, কিন্তু অতীতের করিমগঞ্জ আজকের শ্রীভূমি শুধু শহর নয়, জেলার সামাজিক উন্নয়নের যে কর্মকাণ্ড, যে আন্দোলনের নেতৃত্ব দান, এদেরকে বাদ দিয়ে সেই ইতিহাস লেখা হবে না, সেটা আমার বিশ্বাস। যেহেতু আমি ছাত্র জীবন থেকেই সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত, আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী, কোন এক সময়ের সমস্ত করিমগঞ্জ জেলার দুর্দান্ত প্রথা বিচ্ছেদ বিরোধী আন্দোলনের নেতা, বর্তমানে কংগ্রেস করেন, শ্রীযুক্ত জ্যোতিষ পুরকায়স্থ মহাশয়। আমাদের সঙ্গে আছেন বিজেপি নেতা, করিমগঞ্জের বিভিন্ন সংগ্রামের সঙ্গে জড়িত, বর্তমান শ্রীভূমিরও বিভিন্ন দায় দায়িত্ব তিনি পালন করছেন, এবং করিমগঞ্জ শ্রীভূমি পুরসভার পুরপতি শ্রীযুক্ত রবীন্দ্রচন্দ্র দেব মহাশয়। আর আমাদের মধ্যে আছেন সাহিত্য আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব, ছাত্র আন্দোলনের প্রদেশ স্তর পর্যন্ত যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন, পরবর্তীতে বিভিন্ন সামাজিক আন্দোলনে, বিভিন্ন সংগঠনের সঙ্গে, অঙ্গনাদি আন্দোলনের সঙ্গে, সোশ্যাল ওয়েলফেয়ারের বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সমাজকর্মী শ্রীযুক্ত দীপঙ্কর ঘোষ মহাশয়। শ্রদ্ধেয় জ্যোতিষ পুরকায়স্থ মহাশয় আছেন আমার জামাই বাবু, যে আমরা রবিদাও আছেন এখানে। আমরা নাগরিক সভা, করিমগঞ্জের বিশিষ্ট মানুষ নিয়ে আমরা 5-7 জনের উদ্যোগে একটা নাগরিক সভা হয়েছিল। পরবর্তীতে পুরপতি রবীন্দ্রদেব মহাশয় নাগরিক সভা ডেকেছিলেন, আজকের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় ছিলেন, জেলা শাসক ছিলেন। সেখানে আমরা দ্বিধাহীন ভাবে যে করিমগঞ্জের জমাজলের, এই শ্রীভূমি শহরের জমাজলের যে সমস্যা, আমি 26 বছর থেকে এই শ্রীভূমি শহরের বাসিন্দা, কিন্তু এবার যে জল হয়েছে এত জল আমি দেখিনি। কৃত্রিম বন্যার যে জল, বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, বড় ফ্লাড হয়েছে, সেই কিভাবে নিষ্কাশন করা যায়। এরপর যে খালের যে সংস্কার শুরু হলো, দেখা গেল যে আমরাও সিভিক সেন্স আমাদের কয়েকজনের আছে, আমরা লেক তুষক পর্যন্ত ফেলে দিয়েছি নালায়। গতকালকেও একটা স্কুটি উদ্ধার হয়েছে। লজ্জা এসছে, লজ্জায় মানে মুখ দেখানোর কোনো উপায় নেই। আমরা সভ্য না অসভ্য, এই প্রশ্নটা আজকে আমাদের সামনে এসে হাজির হয়েছে, আমি যা মনে করি। তো আজকে যে উচ্ছেদ চলছে, এখানে জ্যোতিষ পুরকায়স্থ মহাশয় আইনজীবী, বরিষ্ঠ আইনজীবী, ডিস্ট্রিক্ট জজ লেভেলের চাকরি করেছেন। তিনি যে পোস্টে ছিলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান, ইকুইভ্যালেন্ট টু ডিস্ট্রিক্ট জাজ, আইনের বিভিন্ন ধারা তিনি জানেন, এখনো আইন পেশার সঙ্গে জড়িত। এই যে উচ্ছেদ হচ্ছে, উচ্ছেদ হওয়া দরকার,
সরকারি জমি জমাতে জবরদখল হয়েছে। আমার দৃষ্টিতে পুরসভা আগে নোটিশ দিয়েছেন, প্রায় 1.5-2 মাস আগে চিহ্নিত করা হয়েছে। এরপর এখন অনেকে বলছেন মানবিকতার প্রশ্ন। আজকে মানে এই শ্রীভূমি শহরের কৃত্রিম বন্যা, বৃষ্টি হলে জমা জল, নালা নর্দমা নিষ্কাশন করার প্রশ্নে উচ্ছেদের প্রয়োজন আছে কি নেই, এবং এই উচ্ছেদ প্রক্রিয়া সম্পর্কে সামাজিক নেতৃত্বের কি কর্তব্য, রাজনৈতিক নেতৃবৃন্দের যে কি কর্তব্য আছে, সেই সম্পর্কে প্রথমেই আলোকপাত করার জন্য আমি বরিষ্ঠ আইনজীবী সমাজকর্মী জ্যোতিষ প্রকাশ মহাশয়ের কাছে চলে যাচ্ছি। তিনি আলোচনার শুরুয়াত করুন। চ্যানেলের মাধ্যমে তুমি আমার করিমগঞ্জ শ্রীভূমি শহরের নাগরিকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এবং সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আলোচনা শুরু করছি। আমরা শ্রীভূমি শহর, এটা আমাদের প্রাণের শহর। এই শহরটাকে আমরা সবাই ভালোবাসি, কোনো দলমত নির্বিশেষে সকলেই এই শহরটাকে ভালোবাসে। এই শহরের দায়িত্বে যিনি আছেন তিনি হচ্ছেন পুরপতি। প্রথমত শহরের দায়িত্বে যিনি আছেন তিনি হচ্ছেন পুরপতি, প্রথম নাগরিক বলে যাকে গণ্য করা হয় শহরের মধ্যে। তো পুরপতির তথা মিউনিসিপ্যালিটির একটা কর্তব্য থাকে, এটা হচ্ছে শহরটাকে সুন্দর করে রাখা। এবং শহর সুন্দর করে রাখার জন্য যে কাজগুলি মূলত করতে হয় পুরপতির উপর বা মিউনিসিপ্যালিটির উপর, সেটা হচ্ছে শহরের নালা সংস্কার, শহরের ভিতরে পৌরসভার রাস্তাগুলির সঠিকভাবে সাফাই এবং আবর্জনা মুক্ত শহর। বাজার অঞ্চলে বা অন্যান্য অঞ্চলে আবর্জনা মুক্ত শহর, একটা নিট অ্যান্ড ক্লিন শহর তুলে দিতে পারেন একমাত্র পুরপতি। এই দায়িত্বটা পুরপতিরই মূলত বর্তায়। এখানে বিধায়ক, এখানে মন্ত্রী ও প্রাসঙ্গিক তারা সহযোগী হতে পারেন, সাহায্যকারী হতে পারেন, তারা আলোচনা করতে পারেন, তারা দাবিও করতে পারেন, কিন্তু কর্মকর্তা হিসাবে যাকে মূলত চিহ্নিত করা হয়, মূলত ভাবা হয় এবং যার দায়িত্বে এটা, সেটা হচ্ছে উনি হচ্ছেন পুরপতি এবং দায়িত্বটা হচ্ছে মিউনিসিপ্যালিটি। আমরা ইদানিংকালে লক্ষ্য করলাম যে কারণে আপনি এই আলোচনার শুরুয়াত করতে সময় আপনি বলেছেন যে আমরা একটা নাগরিক সভা করেছিলাম এবং একটা নয়, একটার পর আরেকটা, 2টা নাগরিক সভা হয়েছে। কিন্তু এই 2টা নাগরিক সভার মূল অন্তর্নিহিত অর্থটা ছিল শহরকে পরিচ্ছন্ন করা, শহরকে পরিষ্কার করা, জমা জল নিষ্কাশন করা এবং শহরের আরো যে আশঙ্কা আছে, যেমন চরবাজার অঞ্চলে 2টি স্লুইস গেট, হ্যাঁ, একটা হচ্ছে আপনার রামসীতা মন্দিরের পাশে আর একটা হচ্ছে বিএসএফ ক্যাম্পের পাশে। এই 2টা স্লুইস গেট নদীর ভাঙন এসে প্রায় বাঁধের পাশে চলে এসেছে। নদীতে জলস্ফীতি ঘটলে এই জেলার ছুটে নদী ভেঙে, যেটা 3-4 বছর আগে শিলচরে হয়েছিল, সেরকম একটা অবস্থা হতে পারে করিমগঞ্জে। আমরা করিমগঞ্জ নাগরিকরা বসে আলোচনা করে জল নিষ্কাশনের, জমা জলের সমস্যা নিয়ে আবদার জানাতে জানাতে আমাদের নজরে আসে স্লুইস গেট। সেখানে সেই অঞ্চলের মানুষজন আমাদের কাছে আসেন, আমরা যাই, পরিদর্শন করি এবং ডিসি মহোদয়ের নিকট আমরা স্মারকপত্র তুলে দিই যে স্লুইস গেটটারে অতি দ্রুত যুদ্ধকালীন পরিস্থিতির হিসাবে এটাকে যেন সারাই করা হয়, না হলে করিমগঞ্জ এন্টায়ার শহর জলমগ্ন হতে পারে বিপজ্জনকভাবে। আমরা এটা করেছি। আর জমা জলের ব্যাপার যেটা, সেটা নালা সংস্কার করতে হবে এবং এই নালা সংস্কারের ক্ষেত্রে করিমগঞ্জ শহরের ক্ষেত্রে একটা কথা চালু আছে। প্রায়শই নালার প্রশ্ন আসলে পরেই মাস্টার ড্রেনের প্রশ্ন আসে, মাস্টার ড্রেনের প্রশ্ন আসলে পরেই দোষারোপের প্রশ্ন আসে। কিন্তু আমি যেটা বলতে চাই আমার শ্রীভূমি শহরের বাসিন্দাদের এবং কর্তৃপক্ষকে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই মাস্টার ড্রেন আজ থেকে প্রায় 20 বছর হয়ে গেছে, 20 হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 94 হয়েছে তো। সেই হিসাবে মাস্টার ড্রেন যিনি করে গেছেন বা যারা করে গেছেন তাদের পরে অনেক দিন চলে গেছে এবং সেই মাস্টার ড্রেনের কুফল আমরা যেটা লক্ষ্য করছি,
কুফল থেকে মুক্তি পেতে হবে, এটাকে সঠিকভাবে সারাই করতে হবে মাস্টার ট্রেনের প্রশ্ন। এবং যে নালাগুলি আছে এটা অস্বীকার করার উপায় নেই। প্রায়শই যারা পুরনো বাসিন্দা বয়স্ক মানুষ তারা বলেন যে এই চিত্রবাণী সিনেমা হল পর্যন্ত নৌকা আসতো, হ্যাঁ নৌকা আসতো তো বলে তো, নৌকা আসতো চিত্রবাণী সিনেমা হল পর্যন্ত। তাহলে পরে এই যে নৌকা আসার মতো যে খালটা ছিল, খাল, নৌকা তো ছোটখাটো নদীর মতো হতে লাগে খাল, সেই খালটা আজকে নিমজ্জিত হয়ে গেছে। কিছু কিছু জায়গাতে চিত্রবাণী শহরে সংলগ্ন জায়গাতে তো বোধহয় 2 ফুট 2.5 ফুট বা 3 ফুট হবে এরকম পরিসরে। এবং সেখানে গিয়ে গিয়ে ওই যে একটা জায়গার ল্যান্ডমার্ক হচ্ছে বাণীর দোকান, হ্যাঁ বাণীর দোকান, সেই বাণীর দোকানের এখানে গিয়ে খালটা একটু বড় আছে কিন্তু খালের উপরে দোকান আছে, দোকান দোকান এবং দোকানের পিছনেই আবার 2টি ঘর আছে, একটা বোধহয় ক্লাব আর একটা কি। এবং এই প্রত্যেকটা বাড়ির মধ্যে এটা তো বলার অপেক্ষা রাখে না, শহরবাসী জানেন, তারা বলেন যে এই খালটা বড় ছিল। খালটা যদি বড় ছিল খালটা ছোট হলো কি করে? এক পাশে রাস্তা আর আরেক পাশে জনবসতি, হয় রাস্তা ভরাট করে খাল ছোট করা হয়েছে, আর নয়তো জনবসতি অঞ্চলে বাড়িঘর থেকে খালকে জমি ভর্তি করে বেদখল করা হয়েছে, খালের জমি দখল করা হয়েছে। তাহলে এই যে খালের জমিটা মুক্ত করতে হবে, খালটাকে আগের মতো জায়গাতে নিয়ে যেতে হবে। সেই প্রশ্নে হলে খালটা রাস্তায় খালের জমি নিল না জনগণের খালের জমি নিল, এটা ডিমার্কেশন হওয়া অবশ্যই দরকার। এবং এটা যদি রাস্তায় হয়ে থাকে তাহলে রাস্তার ক্ষেত্রে কি করবেন প্রশাসন বুঝবেন, আর যদি জনগণে করে থাকেন তাহলে জনগণকে বুঝতে হবে। আজকে দেখুন এখানে একটা প্রশ্ন, বিশেষত এই প্রশ্নগুলো কোনো পত্রিকায় ছাপাচ্ছে না, সমাজ মাধ্যমে যেগুলো উঠে আসছে, যে আজকের যে ব্যাপারটা যে বলা হচ্ছে যে এই যে উচ্ছেদ, তখন আমার দলিল আছে, আমার সেই আছে, তো নামজারি হয়েছে। আমি আপনার কাছে আইনি দিকটা জানতে চাইছি যে পুরসভা আমরা দেখলাম যে সাধারণত নাগরিক সভা এবং জেলা শাসকের ওখানে পুরসভার উদ্যোগে নাগরিক সভার পর চিহ্নিত করা হয়েছে, সার্কেল অফিসারের স্টাফ গিয়েছেন, সার্কেল অফিসার গিয়েছেন। যদি অবৈধভাবে চিহ্নিত করা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই পাল্টা ডিমার্কেশনের একটা আবেদন করার কথা ছিল, ওরা সাধারণত করেন বলে তো আমরা জানিনি। এ ব্যাপারে আইনি বিষয়টা কি একটু যদি পরিষ্কার করে দিন। প্রথমত আইনি বিষয়টা হচ্ছে এখানে যে আদালত আছে এই আদালতগুলিতে মোটামুটি ভাবে ব্যক্তিগতভাবে যেতে হবে, ব্যক্তিগতভাবে যেতে হবে, বা 1টা 2টা 5টা লোক নিজেরা যেতে পারে সমান ধরনের কেস হলে। এখানে পিল হবে না, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এখানে হবে না, এটা হাইকোর্টে হয়। 2 নম্বর কথা হচ্ছে যে মিউনিসিপ্যালিটি আমার বাড়ি ভেঙে ফেলেছে এই প্রশ্নে, বা নোটিশ দিয়েছে আমার বাড়ি ভেঙে ফেলার, আমার জমি নিয়ে নেওয়ার, এই প্রশ্নে আদালতে যেতেই পারেন যে আমার বাড়িটা আমার বাড়ি, আমি যতটুকু জায়গা দখল করে আছি এটা আমার খরিদা জায়গা বা আমার পিতৃ সম্পত্তি, এখানে মিউনিসিপ্যালিটির কোনো জায়গা নেই, নালারও কোনো জায়গা নেই। অতএব মিউনিসিপ্যালিটির এই যে নোটিশটা, এই নোটিশটা অবৈধ। সুতরাং এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্টে যেতেই পারেন। কোর্টে গেলে পরে কোর্টে একটা স্থিতাবস্থা দিতে পারে যে যতক্ষণ পর্যন্ত বিচার হচ্ছে না, টোটাল পূর্ণাঙ্গ বিচারটা যতক্ষণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত মিউনিসিপ্যালিটি এবং পার্টি, প্রাইভেট পার্টি উভয়কে বলতে পারে যে স্ট্যাটাস কো মেনটেন করো, যেভাবে আছে সেভাবে থাকো, এটা বলতে পারে, বা রেস্ট্রেন করতে পারে, অথবা বলতে পারে বিচারের পর দেখা যাবে, এটা কোর্টের ব্যাপার, কিন্তু কোর্টে যেতে পারে। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যদি ঢালাইভাবে মানুষ কোর্টে যান তাহলে পরে মিউনিসিপ্যালিটির যে উদ্দেশ্য দখল মুক্ত করা, নালা পাশ মুক্ত করা এবং নালাকে জল নিষ্কাশনের উপযোগী করে তোলা, সেই উদ্দেশ্যটা কিন্তু ব্যাহত হবে। ঠিক ঠিক। শ্রীভূমি শহরবাসীকে কনফিডেন্সে নিয়ে মিউনিসিপ্যালিটিকে এটা করতে হবে। মিউনিসিপ্যালিটি একটা পক্ষ আর জনসাধারণ একটা পক্ষ, 2টা পক্ষের মধ্যে কুরুক্ষেত্র বাঁধিয়ে এটা করা যাবে না। তাইলে আইন হস্তক্ষেপ করবে, আইন হস্তক্ষেপ করলে মিউনিসিপ্যালিটির উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য ব্যাহত হবে। সুতরাং আমার এই জায়গাতে আমার প্রশ্ন হচ্ছে, কেন কিছু কিছু প্রশ্ন উঠেছে যে ডিমার্কেশন যে হয়েছে সেটা আগের একটা ম্যাপ আর বর্তমানে আর একটা ম্যাপ নিয়ে এসেছে, এবং ডিমার্কেশন যারা করেছেন তাদের ডিমার্কেশন করার
যোগ্যতা সম্পর্কে, অর্থাৎ আমিন কানুঙ্গ ওই ইঞ্জিনিয়ার দের দিয়ে ডিমার্স করা, আর এবারে যারা ডিমার্স করছেন আমি জানি না কারা করছেন, আমি আদৌ এ ব্যাপারে ওয়াকিবহাল নয়, আমি আপনাকে স্পষ্ট করে দিচ্ছি। কিন্তু আমি যেটা শুনছি, আমি ডিসি অফিসের আলোচনার কথা শুনছি, যদিও সেখানে আমাকে ডাকা হয়নি, আমার মতো আর অনেকেই ডাকা হয়নি। আমরা যারা নাগরিক সভা করেছিলাম এই জমা জল নিষ্কাশনের প্রশ্নে, আমরা যারা উদ্বিগ্ন ছিলাম, আমাদেরকে কিন্তু ডিসি অফিসে ডাকা হয়নি। আমাদের মধ্যে 2-3 জনকে ডেকেছে, আপনি আমি ছিলাম, চন্দনদা ছিলাম। তাইলে আমরা আমাদের কথাগুলি সেখানে বলতে পারতাম, সে সুযোগ হয়নি। তাই যাই হোক, তাহলে এই জায়গাতে আমি লক্ষ্য করেছি সতুবাবু যেটা বলেছেন, আমাদের সতুদা, উনি যেটা বলেছেন যে ম্যাপটা আগের ম্যাপ আর এখনের ম্যাপের ডিফারেন্স হয়েছে, এবং আগের লোকদের যারা সার্ভে করেছিল এখনের লোক যারা সার্ভে করছে সেখানে ফারাক আছে, উনার বক্তব্য। এবং উনি সেটা পরবর্তী সময়েও বলেছেন আমাদের এখানে যে আমরা যেদিন ধর্ণা ধর্ণা মঞ্চেও উনি বলেছেন সেটা, তাহলে এবং অনেকেই সেটা বলছে। আমি গতকালকে গত পরশুদিন ওটা চন্দন চক্রবর্তী আমাকে ফোন করে বললেন যে উনার ওয়ালটা ভেঙে দিয়েছে মিউনিসিপ্যালিটি। তো আমরা গেলাম, আমি গেলাম, আরো 2-3 জন অ্যাডভোকেট গেলেন, গিয়ে আমরা দেখলাম উনার দলিল দেখলাম, দলিলের মাপ দেখলাম, এবং উনার বাড়ির বর্তমান এক্সিস্টেন্স মাপ যেটা সেটা দেখলাম। দেখে আমরা যেটা দেখলাম যে এখানে উনি যে জায়গা দখল করে নিয়েছেন এটা উনাকে নোটিশ জারি করা হয়েছে, কিন্তু আদৌ উনার কোনো জমি নেই, উনার কোনো ঘর নেই। ঘরটা এবং জমির মালিক হচ্ছেন উনার ধর্মপত্নী, উনার ধর্মপত্নী, অর্থাৎ ঘরের মালিক যিনি, বাউন্ডারির মালিক যিনি, মালিককে নোটিশ দেওয়া হয়নি। অবভিয়াস সেটা হয়তো এই বাড়িটা কার, চন্দন চক্রবর্তীর বাড়ি, কিন্তু লিগেলি মিউনিসিপ্যালিটি বলুন আর সার্কেল বলুন ট্যাক্স কে দেয়, কার নামে জমিটা তাকে দিতে হবে, করদাতাকে, মালিককে তাকে দিতে হবে নোটিশ। সেখানে নোটিশটা একদম সরাসরি এটা অবৈধ হয়ে গেছে, প্রপার ব্যক্তিকে না দিয়ে অন্য একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে, আর ওয়ালটা ভেঙে দেওয়া হয়েছে। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু সত্যিকারের একটা কর্তৃপক্ষের তরফ থেকে এটা একটা ত্রুটি পরিষ্কার আমাদের নজরে পড়েছে। এটাও বোধহয় সার্কেল অফিসার ভুল করেছে, এটাও গেছে। আমার কাছে অনেক লোক এসেছিলেন কেস করার জন্য, আমি বলে দিয়েছি যেহেতু আমি জমা জল নিষ্কাশনের জন্য আন্দোলন করেছি, আমার একটা মোরাল ডিউটি আছে। আমি যেহেতু ওই আন্দোলনে ছিলাম জমা জল নিষ্কাশনের জন্য, এবং শহরকে জমা জল থেকে রক্ষা করতে হলে নালাগুলিকে নালাগুলির পূর্বের অবস্থানে নিয়ে আসতে, সুতরাং এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি ইনকাম করবো না, এই ক্ষেত্রে আমি মানে কোনো কেস নেব না, এটাই বলেছিলাম। তো সেই হিসাবে আমি ছেড়ে দিয়েছি এগুলো, এবং চন্দনবাবুকে আমি বলেছি অন্যভাবে ব্যবস্থা করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা এই যে ছোটখাটো গাফিলতি, এই গাফিলতি কর্তৃপক্ষের একটাও যদি হয়, একটাকেই ইনস্ট্যান্ট হিসাবে দেখিয়ে অনেকখানি ড্যামেজ হয়ে যায়, তার যে উদ্যোগটাকে ব্যাহত করার জন্য এই একটা প্রশ্নই যথেষ্ট হতে পারে। আমি এর জন্য বলছি, দৃষ্টি আকর্ষণ করছি, আমার পাশেই বসে আছেন পৌরপতি এবং শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের কর্তৃপক্ষের তরফে এ ধরনের গাফিলতি না হয়। যদি কর্তৃপক্ষ মনে করেন যে সার্ভে হয়েছে সেটা সঠিক, তাহলে সেটা অনুযায়ী কাজ করুন। যদি কর্তৃপক্ষ মনে করেন যে বিজ্ঞজন যেটাকে চ্যালেঞ্জ করছেন বা কিন্তু একটা বলছেন, সেটা হলে পুনর্বিবেচনা করা দরকার। রিগার্ডিং ম্যাপ, রিগার্ডিং মানে সার্ভেয়ার এন্ড দ্য পারসনস এক্সপার্ট পারসন, এটাকে একটু যত্ন দিতে হবে। 1 2 নম্বর হচ্ছে শহরবাসীকে একটা জায়গাকে একবার পিন পয়েন্ট হয়ে গেছে বজেন্দ্র রোড, বজেন্দ্র রোডকে পিন পয়েন্ট হওয়ার পিছনে একটা কারণ হিসাবে মানুষ দেখছেন, সেটা হচ্ছে বজেন্দ্র রোডের কিছু সংখ্যক মহিলাকে নিয়ে বজেন্দ্র রোডে ধর্ণা হয়েছিল, ধর্ণায় সামিল হয়েছিলেন। বৃষ্টি পড়ছে, সেই সময়ে যখন বৃষ্টি পড়ছে ধর্ণা হচ্ছে, তখন আমার বাড়ি তো পাশেই, আমি দেখে আমি আমার মিসেসকে বললাম এখানে ধর্ণা হচ্ছে, কি করা যায়, যাবো নাকি? মিসেস বললেন না, এই ধর্ণাতে তো আমাদেরকে বলেনি, কে বা কারা দিচ্ছে, কি জন্য দিচ্ছে। যাই হোক, পরবর্তীতে খবর নিলাম যে এই রাস্তা জল নিষ্কাশন,
যাদের জল বাড়ি পর্যন্ত ডুবে যাচ্ছে হ্যাঁ। তারা এসে রাস্তায় জল নিষ্কাশনের জন্য ধর্ণা দিচ্ছেন, এবং সেই ধর্ণা দেওয়ার পরে একটা চাপ পড়ছে মিউনিসিপ্যালিটির উপর। আমাদের মনেও একটা প্রশ্ন যাচ্ছে যে মানুষগুলা বেরিয়ে এসছে, মহিলারা বেরিয়ে হ্যাঁ, এসছে, বেরিয়ে এসছে। আমরা থ্যাঙ্কস জানিয়েছি। হ্যাঁ হ্যাঁ যাদেরকে থ্যাঙ্কস জানিয়েছি তাদের উদ্দেশ্য ছিল নালা সংস্কার। নালা সংস্কার। এই নালা সংস্কারের বিরুদ্ধে আজকে কি করে যাবো আমি? আমি যাবো কি করে? ঠিকই তো। এই প্রশ্নটা আমার। হ্যাঁ, আমরাও তো এরকম। জানি না ধর্ণা যারা দিয়েছিলেন হ্যাঁ, হ্যাঁ। তারা এই প্রশ্ন থেকে সরেছেন কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি যেটা দেখেছি আমার বাড়ির পাশে চিত্রবাড়ি সিনেমা হলের সামনে তারা ধর্ণা দিয়েছেন, এবং তাদের যে উদ্দেশ্য ছিল শহরকে জমাজল থেকে রক্ষা করা, নালা সংস্কার করা, এটা ছিল তাদের উদ্দেশ্য, জল নিষ্কাশনের ব্যবস্থা করা। সেই উদ্দেশ্য থেকে তো আমি সরতে পারি না। আমি সেটাকে ধন্যবাদ জানিয়েছি, আমার মতো অনেকেই ধন্যবাদ জানিয়েছেন, এবং পত্রপত্রিকা বা বিভিন্ন মাধ্যমে এই এদেরকে একটা ইনস্টেন্স হিসেবে দেখিয়েছেন অনেকে। হ্যাঁ, যারা দেখিয়ে দিল, শহরবাসীকে দেখিয়ে দিল, ইত্যাদি ইত্যাদি। এই যে থ্যাঙ্কস যাদেরকে দিয়েছি আমরা, তাদের যে উদ্দেশ্যের জন্য থ্যাঙ্কস দিয়েছি, সেই উদ্দেশ্যকে স্বাগত আমি আজকেও জানাই। তার জন্য নালা সংস্কারের প্রশ্নে আমি কিন্তু দিল, আমি মনে করি শহরবাসীও দিল, নালা সংস্কার হওয়া দরকার, কিন্তু শুধুমাত্র গজেন্দ্র রোডকে না দখলমুক্ত করার যে কাজ মিউনিসিপ্যালিটি হাতে নিয়েছেন, আমি জানি না মিউনিসিপ্যালিটির হয়তো পরবর্তীতে করবেন বা এটা চেয়ারম্যান বলতে পারবেন। শুধু গজেন্দ্র রোড একমাত্র অভিযুক্ত হতে পারে না। নালা দখল করার, জমি দখল করার জন্য শুধু গজেন্দ্র রোডবাসী দায়ী হতে পারে না, আরো রাস্তা আছে, আরো জায়গা আছে, যে সব জায়গাতে এই কাজগুলা করতে হবে। যদি সব জায়গাতে এই কাজগুলো করা যায় তাহলে বোঝা যাবে যে প্রশাসন মানে মিউনিসিপাল প্রশাসন নিরপেক্ষ। আর যদি একটা জায়গাতে কাজ হয় তাহলে কিন্তু আবার লোকের মধ্যে যেটা প্রচার হচ্ছে, ওই ধর্ণা দেওয়ার জন্য জেদ মেটানো হচ্ছে, আর এই কথাটা প্রচার হচ্ছে। আমি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে পাশে বসে এই কথাগুলি যা শুনছি তাই আমি বলছি যে এটা যদি হয় জনমানুষে বিরূপ প্রতিক্রিয়া প্রশাসনের প্রতি পড়বে। কারণ এই দলীয়ভাবে উনি ভিন্ন মত পোষণ করলেও সামাজিকভাবে উনি আমাদেরকে সঙ্গে নিয়েই চলেন। হ্যাঁ, সুতরাং উনার প্রতি আমাদের রেসপেক্ট, আমাদের প্রতি উনার রেসপেক্ট আছে। সেটাকে, সেই জায়গাকে মূল্যায়নে রেখে আমি কথাগুলি বলছি যে it should not be ventilated. It should not be ventilated that municipal administration is acting on their grievance against those donor. এটা যদি হয় তাহলে শহরবাসী পরবর্তী সময়ে এটা একটা ইনস্টেন্স হয়ে যাবে যে মিউনিসিপ্যালিটির সঙ্গে, আমি শুনছি কান পাত্র শোনা যায়, সুজন এবার টের পাবে, সুজনকে এবার ওই তার অঞ্চলের লোকগুলাই তাকে অ্যাটাক করবে। কালকে তার বাড়িতে একটা মোব গেছিল। এখানে সুজনের দায় কতটুকু? সুজন ইজ নট এট অল অথরিটি, সুজন ইজ এ content creator. He is to ventilate the grievance of the people. এই ভেন্টিলেশন যেটা পেপারে করে, এই ভেন্টিলেশন যেটা আপনারা করছেন, এই ভেন্টিলেশন সুজন করছে। সেই জায়গাতে সুজনের এই যে কর্মগুলি, এই কর্মগুলি, এই অ্যাক্টিভিটিস এর প্রতি আমার তো সমীহ আছে, আমি মনে করি সে যথার্থ করছে। হ্যাঁ, তো এই তো কালকে বোধহয় লঙ্গাই রোডের একটা জায়গা দেখালো। এই ধরনের সে করা যাচ্ছে। এখন করার পর যদি এই ধরনের একটা প্রচার চূড়া হয় যে না সুজনে এবার টের পাবে, তাহলে বুঝতে হবে যে এটা কে বা কারা ছুটছে, এটা বায়াসনেসের প্রশ্ন নিয়ে কেউ এগিয়ে আসছে কিনা, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে ব্যবহার করার প্রশ্নে কেউ এগিয়ে আসছে কিনা। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, সতর্ক থেকে যথার্থ মানে বায়াস উইদাউট হ্যাভিং এনি বায়াস নিরপেক্ষভাবে শহরবাসীর যে অ্যাকচুয়াল প্রবলেমের উপরে দৃষ্টি দিয়ে নালাগুলি সংস্কার করতে হবে। এই জায়গাতে নালাগুলি সংস্কার যদি প্রপারলি হয় এবং সব জায়গার নালাগুলি সংস্কার যদি হয়, শহরের মধ্যে কিছু লোক তার বাড়িঘর পড়বে, দুঃখ পাবে, পরে সেটেল হয়ে যাবে, কনসলিডেট হয়ে যাবে পরবর্তী সময়ে, কিন্তু বেশিরভাগ শহরবাসী কিন্তু প্রশংসা করবে এবং উপকৃত হবে। আচ্ছা, আমি পরে আসছি আবার আপনার কাছে। আজকে শেষ পয়েন্ট, যে পয়েন্টটা উঠে এসেছে বরিষ্ঠ আইন বিশেষজ্ঞ জ্যোতিষপুর কায়স্থ মহাশয়ের মুখ দিয়ে, সেই বক্তব্যটা
শুধুমাত্র জ্যোতিষবাবুর নয়, একার নয়, আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করছি। আজকে সোশ্যাল মিডিয়ার কাছে দায়বদ্ধ মানুষ, সোশ্যাল মিডিয়া মানুষের কাছে দায়বদ্ধ। পাশাপাশি সংবাদ মাধ্যমের সঙ্গে দীর্ঘ বছরের আমার সম্পর্ক। আজকে এই কথাটা যে শুধুমাত্র বজেন্দ্র রোড দিয়ে উচ্ছেদ শুরু 3-4 দিন থেকে দেখা যাচ্ছে, আরো অনেক জায়গায় জবরদখল হয়েছে এবং সেই ম্যাপ নিয়ে মাপজুকো হয়েছে, সেখানে কেন উচ্ছেদ হলো না। এবং এই যে একটা মারাত্মক বিষয় এসেছে, আইনি ফাঁকের যে বিষয়টা, যে বাড়ির মালিক একজন আর তার স্বামী হলো আইন তো অন্যভাবে, সামাজিকতা এক জিনিস, আইনে কিন্তু তার আইন অন্ধ, সে তার নিজের পথেই চলবে। এই যে বিষয়টা, যে করিমগঞ্জ শহরের আরো বিভিন্ন জায়গায় দখল আছে, খালগুলাকে ছোট নর্দমায় নালায় পরিণত করা হয়েছে, মাপজুক হয়েছে, যে এই উচ্ছেদ প্রক্রিয়াটা কি রাজনৈতিক প্রতিহিংসায় চলছে, যে প্রশ্নটা উঠে এলো। ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা কি চলছে, এবং এই উচ্ছেদটা আরো অন্যদিকে দীর্ঘস্থায়ী হবে কিনা, এবং জমাজলের সমস্যার সমাধান হবে কিনা। আমি এই 3টা প্রশ্ন নিয়ে এখন আমি চলে যাচ্ছি করিমগঞ্জের পুরপতি শ্রীযুক্ত রবীন্দ্রচন্দ্র দেব মহাশয়ের কাছে। আপনি এ সম্পর্কে আপনার বক্তব্যটা তুলে ধরুন। প্রথমেই আমি স্কাই 18 বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানাই এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে শ্রীভূমিবাসী সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা, এবং আমার পাশে আমার শ্রদ্ধেয় জ্যোতিষ পুকেস্ত মহাশয়, ওনাকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি, এবং আমার আরেকজন দাদা দীপঙ্কর ঘোষ, এবং আমার যিনি অ্যাঙ্কর মিহির দেবনাথ মহাশয়, সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা। উচ্ছেদ অভিযান নিয়ে কথা শুনলাম, আর একটা নাগরিক সভা হয়েছিল। নাগরিক সভা পৌরপতি হিসাবে আমি যেটা ডিস্ট্রিক্ট কমিশনার অফিসে ডেকেছিলাম, এখানে জায়গারও কিছু অভাব ছিল, যার জন্য সবাইকে বলিনি, দল চেয়ে দলের সভাপতি আর 2-4 জন বিশিষ্ট ব্যক্তি যারা, তাদেরকে এই দলের মধ্যেই তাদেরকে নিয়ে আমরা ডেকেছিলাম। হয়তো তার মধ্যে আপনাদেরকে বাদ করেছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ জায়গার দিকে লক্ষ্য করে সবাইকে ডাকিনি। উচ্ছেদ অভিযান একটা কথায় কথা শোনা যাচ্ছে, বজেন্দ্র রোডে বা কিছু সংখ্যক মানুষ বলছে সেখানে কোনো উদ্দেশ্য প্রণোদিত বা কোনো ধরনের প্রতিহিংসামূলক। আমি প্রথমেই বলছি এইগুলা নাকচ করছি আমি। এইটা জল জমা হয়েছে, বজেন্দ্র রোডবাসী অনেক কষ্ট পাচ্ছেন। আমি পৌরপতি হিসাবে 2023 সনে ওদের এখানে গিয়েছি, ওদের সেই ব্যবস্থা দেখেছি। আমি একটি ডাইভারশন ড্রেন বানানোর চিন্তা করেছিলাম শনি মন্দির থেকে ওই একদম ওই যে ইএনডির বাঁধে, শনি মন্দিরটা আপনাদের ওই তিলকচাঁদ রোডের মধ্যে দিকে একটা ড্রেন বানিয়ে কুশিয়ারা নদীতে আমি জলটা যদি অল্প ডাইভার্ট করতে পারি, সেটা হচ্ছে আমার 2023 সনের চিন্তাধারা। তো সেই সময় ওখানকার যারা প্রতিবেশী আছেন ওনারা বাধা দিয়েছেন যে আমাদের এদিকে ড্রেন হতে দেব না। তো বিকল্প চিন্তাধারা চালিয়ে যাচ্ছি। তারপর আমি কিছুদিন পূর্বেও কলকাতা থেকে শিলচরে যে বর্তমানে ড্রেনের যে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে একটা কোম্পানি, তাদের সাথে যোগাযোগ করে আমি আমাদের শ্রীভূমিতে এনেছি। ওনাদেরকে এনে বলেছি আমার এই যে মাস্টার ড্রেনটা আছে সেটাকে আপনারা ভালো করে সার্ভে করে, ড্রোন দিয়ে সার্ভে করে কিভাবে এই জমা জলের ব্যবস্থাটা আমরা, আমাদের এখানে বাড়তি সুবিধা আছে কি, একটা লঙ্গাই নদী আছে, একটা কুশিয়ারা নদী আছে, আর একটা আছে নটিয়াখাল আছে। আমরা যদি জলটা শহরে জলটাকে ডাইভার্সন করে 3টি ওয়েতে আমরা দিতে পারি, তবে জমা জলটা কিছুটা হলেও লাঘব হবে। চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো এখানে কোনো আমাদের কারো প্রতি কোনো প্রতিহিংসা নেই। বজেন্দ্র রোড নিয়ে একটা আন্দোলন হয়েছে, ওরা আমাদেরকে জাগরিত করেছে, তাই আমরা এই জায়গাটা প্রথম অবস্থায় একটা ধ্যান দিয়ে
চেষ্টা করেছি এই জায়গাটা প্রথম যদি একটু কাজ করতে পারি। তো শুধু বজনের রুটটা ইভিকশন হয়েছে বা বজনের রুট শুধু ডিমার্কেশন হয়েছে এমন নয়, এটা শিব মন্দির থেকে ডিমার্কেশনটা হয়েছে এই ড্রেনটা। পরবর্তীতে আজকেও আমরা আলোচনা করে এসেছি এই বাটলাকাল যেটা আছে, বাটলাকাল থেকে কিছুটা ফোন আসছে আমার কাছে যে ওই খালের পাশে সবাই দখল করে রেখেছে, খালটাকে সরু করে দিয়েছে। আমি আমার এক্সিকিউটিভ অফিসারকে অল্পক্ষণ আগে বলে এসেছি একটা চিঠি ইস্যু করেন আপনি সার্কেল অফিসারকে, যদি আপনি না করেন তবে আমি করব, যে আমাকে বাটলাকালটা আর আমার জুনিয়র ইঞ্জিনিয়ারকে ডেকে বলেছি বাটলাকালটা কোথা থেকে স্টার্ট হয়েছে এবং কোথায় গিয়ে ফিনিশিং হয়েছে, এই স্টার্টিং এবং এন্ডিংটা আপনি আমাকে দিন। দিলে আমি একটা চিঠি সার্কেল অফিসারকে আমি হস্তান্তর করবো এবং ডিসিকে একটা কপি দেব, ওইটাকে আমাকে ডিমার্কেশন করে দিন। আমাদের এখানে সার্কেলে তো সেই এত বিশাল ব্যবস্থাও নেই যে একসাথে শহরকে সম্পূর্ণ শহরকে করে দেবে। বিগত দিনে বিগত কত তারিখ, আজকে হচ্ছে কিবার, আজকে হচ্ছে বুধবার, গত সোমবারে না আজকে বুধবার না, আজকে শুক্রবার, সোমবার দিন যে আমাদের শিবভূমির যে গার্জিয়ান মন্ত্রী এসেছিলেন কৌশিক রায় মহাশয়, উনি একটা রিভিউ মিটিং করেছেন ডিসি অফিসে। আপনি উপস্থিত ছিলেন কিনা আমার জানা নেই। উনি এখানে স্পষ্ট ভাষায় বলে দিয়ে গেছেন সার্কেল অফিসারকে, আপনি 15 দিনের মধ্যে আমার শিবভূমি শহরে ডিমার্কেশন করে ডিমার্কেশন রিপোর্টটা আপনি আমার কাছে সাবমিট করুন। ডিসির অফিসে বলে গেছেন। তো সেটা অবভিয়াসলি আমার সার্কেল অফিসার সমগ্র শহরকে ডিমার্কেশন করবেন। তার মধ্যেও আমি স্পেশালি একটা একটা করে ড্রেনকে আমি হাতে নিচ্ছি। তো প্রথম ড্রেনটা হচ্ছে আমার বজেন্দ্র রুট, পরবর্তীতে আমি বাটলাকালকে নিয়ে আসছি, দ্বিতীয়তে বাটলাকাল, তৃতীয়তে আমি বোয়ালমারা খালকে ধরবো। বোয়ালমারা খালটা, কারণ একটা ডিমার্কেশন করতে গেলে অনেক সময় লাগে, অনেক স্টাফ লাগে, সমস্যাও আছে, কখনো বৃষ্টি দিয়ে দেয়। তো সবগুলো সমস্যা মিলিয়ে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমাদের। আপনি যে ওই যে শিব মন্দিরের দিক দিয়ে এটা হয়েছে, খালটা যে গেছে ওইদিকে, তো আপনারা যে ধরুন উচ্ছেদের প্রশ্ন আসবে, তো উচ্ছেদ যখন প্রশ্ন আসবে এই মেশিনারিজ দিয়ে ঢুকবেন কিভাবে? হবে না, মেশিনারিজ হবে না। আমরা যাদের যে জায়গাটা যে দখল করে রেখেছেন ওদেরকে আমরা এইভাবেই নোটিশ দিচ্ছি যে আপনারা নিজ হস্তে এটাকে সরিয়ে নিন, নতুবা আমার যে এক্সপেন্ডিচার যেটা হবে এখানে সেটা আপনাকে কিন্তু পুরো বহন করতে হবে। তো এক মিনিট, তো এইভাবে আমি জ্যোতিষ প্রকাশ মহাশয়কে ওই একটা মিনিটের জন্য প্রশ্নটা করছি যে ধরুন যে আজকে আমার ভবন আছে, আমি জবরদখল করেছি, অনেকেই জবরদখল করেছে। আমি গতকাল তো একদম তির্যকভাবে আমি একটা কথা বলে দিতে চাই যে অনেকে বলছেন মিউনিসিপ্যালিটি পারমিশন দিল কিভাবে। আমরা যদি বুকে হাত দিয়ে বলি বা খেঁচু করতে সাপ বেরিয়ে যাবে, কিন্তু করিমগঞ্জ শহরের এই শ্রীভূমি শহরের কেন বা অনেক শহরেই আছে যে স্পেসিফিক ম্যাপ বা যে ড্রয়িং গুলো দিয়ে ঘর বানানোর পারমিশন দেওয়া হয় 70 থেকে 75% কিন্তু সেই অনুপাতে ঘর হয়নি। মিউনিসিপাল অ্যাক্ট প্রয়াত শ্রদ্ধেয় শ্রীকান্ত ভট্টাচার্য মহাশয় আমাকে দেখিয়েছিলেন, উনি খুব এক্সপার্ট ছিলেন ইয়ে সম্পর্কে, মিউনিসিপালিটি ল সম্পর্কে আমাকে দেখিয়েছিলেন যে মিহির দেখে যাও যে মিউনিসিপালিটিতে একটা বিষয় আছে যে আগের দিনে আছে যে 5,000 টাকা জরিমানা দিলে তা হয়ে যেত বেআইনিভাবে। তো অধিকাংশ তো পাড়ার লোক, কমিশনারও কিছু বলতেন না, চেয়ারম্যানও কিছু বলতেন না, ঘর হয়ে গেল, এর পরবর্তীতে 5,000 টাকা জরিমানা দিয়ে আমরা অনেকে খেঁচু করতে সাপ বেরিয়ে যাবে। আমরা কিন্তু স্পেসিফিক নিয়মে করিনি। তো সুতরাং আইন টাইন বিশেষ দেখে কোনো লাভ নেই। তো আপনার কাছে আমি এই বিষয়টা যাচ্ছি যে এই যে ভবনটা ভাঙলে, সরকারি যদি ভাঙা হয় তাহলে সেখানে কি ক্ষতিপূরণটা যিনি মালিক তার উপরে বর্তায় কিনা, আইনের ব্যাপারটা খুব সংক্ষিপ্ত ভাবে। ভবন ভাঙা বা তার বেআইনি কনস্ট্রাকশন আর ডিমোলাইজ করার দায়িত্ব নোটিশ পাওয়ার পর যিনি করেছেন তার তিনি যদি না করেন, অথরিটি যদি এটা করে, অথরিটি চাইলে তো থেকে নিতেই পারে। কিন্তু আমি তার সঙ্গে একটা কথা বলতে চাইছি, আমি চেয়ারম্যানের দৃষ্টি আবার আকর্ষণ করছি। আমাদের করিমগঞ্জ শহরের মধ্যে যে নটিয়া খালটা, সমস্ত খাল জার্মানির পেনায় নিমজ্জিত, এই নটিয়া খাল নিয়ে কি তারা ভাবছেন?
এই ওইটা আইনটা- আসবেন, তার আলোচনা চলছে তো না, আমি আসছি। আমি আবার আসবো পরবর্তীতে আপনার কাছে। আচ্ছা, আমরা আইনি ব্যাপারটা বুঝলাম, আপনি যে দৃষ্টান্ত দিচ্ছেন যে আপনি আইনসম্মত, হ্যাঁ যে আপনি যে নোটিশটা দিচ্ছেন হ্যাঁ। সেই নোটিশটা আইনসম্মত, হ্যাঁ যে ভাঙা হলে খরচটা দিতে হবে। হ্যাঁ। তো এখন পরবর্তীতে আপনি আপনার বক্তব্যটা রেখে যান। তো আপনারা একটা জিনিস তো স্পষ্ট হয়েছেন যে বজেন্দ্র রুটকে আমরা শুধু টার্গেট করিনি, হ্যাঁ হ্যাঁ একের পর এক আমরা শহরে এটা কন্টিনিউয়াস প্রসেস চলবে, ইভিকশনটা এবং ডিমার্কেশনটা কন্টিনিউয়াস প্রসেস চলবে, এটা আপনি নোট করে রাখুন। কারণ আমাদের কারোর প্রতি কোনো হিংসা নেই, সবাই আমাদেরকে ভোট দিয়ে জনসাধারণের সেবার জন্য আমাদেরকে এখানে বসিয়েছেন, কেউ আমার কাছে শত্রু নয় আর কেউ আমার কাছে মিত্র নয়, সবাই আমার আপন। আসছি এখন কন্টিনিউয়াস প্রসেস আমার ইভিকশন। হ্যাঁ হ্যাঁ এখন আসছি আমি নটিয়াখাল সম্বন্ধে। আমরা একটা বাইরের কোম্পানি দিয়ে নটিয়াখালটাকে আমরা একটা প্রজেক্ট বানিয়েছি। আপনারা বললে আপনাদেরকে আমি কপিটা দিতে পারবো। দেখিয়েছেন আপনি আমি- সেদিন ইয়েতে দেখিয়েছেন, ডিসি সার্কুলার অফিসের মিটিং এ আমি ডিসি কনফারেন্স হলে আমাদেরকে দেখিয়েছেন। হ্যাঁ একটা বুকলেট আমি তৈরি করেছি। হ্যাঁ, হ্যাঁ। আমি গত করল আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সাথে কথা বলেছি, ওনাকে বলেছি মন্ত্রীর সাথে কথা বলে আমরা এই কপিটা আমরা চিফ মিনিস্টার কাছে হাতে হাতে নিয়ে দিয়ে আসবো। হ্যাঁ। আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি নটিয়াখালটাকে প্রায় 186 কোটি 186.69 crore। তো এই ব্যাপারে আমি বলি যে ইদানিং খুব অতি সম্পত্তি যে আমাদের বরাক উপত্যকার গার্জেন, বরাক উপত্যকার দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রী আমাদের করিমগঞ্জের শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পালের সঙ্গে আমার ব্যক্তিগত আলোচনা হয়েছে, যে তিনি বলেছেন তিনি খুব উদ্যোগী এই ব্যাপারে, যে তিনি বলেছেন আমাকে সরাসরি ব্যক্তিগত আলোচনায় যে প্রজেক্ট তৈরি করে করিমগঞ্জের যে 50 বছরের মতন, যাতে 50 বছর জল হতে পারে, বৃষ্টি হবে জল হবে, ও জলটা যাতে নিষ্কাশন হয়ে যায় সে ধরনের একটা প্রজেক্ট তৈরি করলে তিনি এবং শ্রদ্ধেয় কৌশিক রায় মহাশয় সিএম এর নোট নিয়ে দিল্লিতে গিয়ে যত কোটি টাকার প্রয়োজন তারা স্যাংশন করিয়ে আনবেন, ইনক্লুডিং সঙ্গে নটিকালটা থাকবে। নটিকালের এটা গত পরশু দিনের তার সঙ্গে আমার ব্যক্তিগত আলোচনা বলছি আপনাকে। আমি চেয়ারে বসার পরেই আমার মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় সময়ে সময় শুধু আমাকে বলে গেছেন যে রবিদা তুমি নটিয়াখালটাকে একটা প্রজেক্ট হাতে নাও। তো আমরা এমন একটা অঞ্চলে আছি আমাদের এখানে খুব ভালো যে টেকনিশিয়ান বা ভালো কোম্পানি এগুলা নেই। আমি অনেকবার অ্যাডভার্টাইজও দিয়েছি পত্র পত্রিকায়। তারপর পেলাম শিলচর থেকে একদল এসেছে, ওদেরকে আমি প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা দিয়েছি, দিয়ে এই প্রজেক্ট তৈরি করেছি। করে আমি মাননীয় মন্ত্রীকে জানিয়েছি যে আমরা এই করেছি। সেই দিন আপনাদের সম্মুখে সেটাকে আমরা একটা যুক্ত পরিসরে আমরা দেখিয়েছি। এখন আমি মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এবং মাননীয় গার্জিয়ান মন্ত্রী কৌশিক রায় দুজনকে আমি গুয়াহাটিতে গিয়ে আমার জেলা সভাপতিকে নিয়ে গিয়ে এই প্রজেক্টটাকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আসামের শ্রীযুক্ত আমার হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরা এটা হস্তান্তর করব, এবং উনি যদি একটা স্পেশাল পারমিশন দিয়ে দেন তবে আমার দৃঢ় বিশ্বাস আমার পিরিয়ড থাকতে থাকতে আমি নটিয়াখালে হাত লাগাবো, এবং যারাই নটিয়াখালকে দখল করে রেখেছে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বসে বলছি, যদি আমার পিরিয়ডে আমার মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে স্যাংশন বা স্পেশাল একটা পারমিশন দিয়ে দেন তবে আমি এটাকে ইভিকশন করার দায়িত্ব আপনাদের সম্মুখে বলে গেলাম, এটা আমি কাজে হাত দেব। হ্যাঁ, এটা খুব ভালো উদ্যোগ হবে। আচ্ছা, আমি এখন সাহিত্যিক, সমাজসেবী, ছাত্র আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনের নেতা শ্রীযুক্ত দীপঙ্কর ঘোষ মহাশয়ের কাছে চলে যাচ্ছি। আপনি দুজনের আলোচনা শুনলেন। আজকে এই যে জমাজলের যে সমস্যা তার যে উচ্ছেদ চলছে, উচ্ছেদের প্রশ্নে, নটিয়াখালে পরিষ্কার করার প্রশ্নে একজন সামাজিক মানুষ হিসাবে, সামাজিক আন্দোলনের নেতা হিসাবে আমাদের অতীতের ভুল যদি থেকে থাকে, ভুল থেকেই মানুষ সংশোধনের রাস্তার দিকে চলে, সেই সম্পর্কে এবং আগামীতে আমাদের কি করণীয় সে ব্যাপারে একটু দর্শক শ্রোতাদের সামনে আপনার মন্তব্যটা আপনি তুলে ধরুন। আপনি যে এখন বললেন হ্যাঁ, অতীতের ভুল, হ্যাঁ,
অতীতের ভুল সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ প্রথম হলো 1978 সালে আপনি একটা কথা বলেছেন প্রথমে, হ্যাঁ পৌরসভা উচ্ছেদ, পৌরসভা আর একটা কি জানি বলেছেন, ওই তো শ্রীভূমিতে উচ্ছেদ, প্রতিবাদ, পুরসভার ভূমিকা এবং সামাজিক কর্তব্য। পৌরসভার ভূমিকা। হ্যাঁ এখন না, আমি অতীতের কথা অতীত থেকে অল্প বলে যাই। হ্যাঁ হ্যাঁ 1978 সালে এই করিমগঞ্জের মানুষের, করিমগঞ্জের শ্রীভূমি মানুষের ভাগ্যে একটা বিরাট কিছু জুগেছিল। এটা কি? আমরা কিন্তু ফেলে দিলাম। আমরা করিমগঞ্জের মানুষের শান্তিপ্রিয়, কেউ ঠিকমতো আন্দোলন করতে পারলাম না। 1978 সালে সুয়েজ স্কিম হয়েছিল করিমগঞ্জে। সুয়েজ স্কিম, এটা কাজ হলো সবের বাড়ির লেট্রিন গুলো মানে পায়খানা গুলো নিয়ে আপনারা এখন যেটা আবাসিক ঘর হয়েছে গরিবদের জন্য, আপনার সামনে শ্মশানের সামনে মিউনিসিপালিটি কমপ্লেক্স, এখানে শুধু এত 43 কোটি টাকা এসেছিল। 43 কোটি, হ্যাঁ, সেই সময় এসেছিল 78 সালে, বিরাট বড় টাকা। সেই টাকা একমাত্র একটা পুকুরের মতন গর্ত করে 1 কিয়ার কি 2 কিয়ার জায়গায় গর্ত করা হয়েছে। 48 কোটি টাকা তখনকার দিনে। সেই সময় অনেক নেতারা আন্দোলন করেছিল। আমরা তখন ছাত্র ছিলাম, আমরাও দিয়েছিলাম। 78 তখন গোলাপ বরার নেতৃত্বে জনতা সরকার এসে গেছে না? আমরা মেট্রিক দিইনি, পরের বছর কেন্দ্রীয় সরকারের স্কিম ছিল। তারপরে আমরা গেলাম আন্দোলন, সবাই করিমগঞ্জের বড় বড় লিডাররা ছিলেন, সবাই আমরা উত্তেজিত হয়েছিলাম, মিটিং করেছিলাম। তারপর রিজনেশন হয়েছিল যে করিমগঞ্জে প্রচারপত্র বিলি করে আমরা এটাকে বৃহত্তর আন্দোলন করব। সেই কথাই থেমে গেল, জবনিকা পড়ে গেল, কিন্তু তারপর আর কোনো আন্দোলন হয়নি। টাকাটা কোথায় গেল, কি হলো, কেউ জানে না। পরবর্তীকালে করিমগঞ্জের ভাগ্য অমৃত এসেছিল, যে গরিবদের জন্য আবাসিক প্রকল্প পৌরসভা করেছে। ওই জায়গাটার মধ্যে, যে জায়গাটার মধ্যে গর্ত ছিল, সেই জায়গাটার মধ্যে একটা ঘর উঠে গেল। তখন বোধহয় 5 কোটি না কত জানি না হিসাবটা, ঘর উঠা হলো। কিন্তু পরিকল্পিতভাবে ঘরটা হয়নি বলে আমরা খুব সুফল পাই মোটেই পরিকল্পিত না। তারপরে এই যে জল নিষ্কাশন, না আমি গেছি তো, তখন তো আন্দোলন হয়েছে। জল নিষ্কাশনের জন্য টাকা এসেছিল দিল্লি থেকে, করিমগঞ্জের ভাগ্যে। স্ট্রম ড্রেনেজ এটা ঠিক মতো করা হয়নি, ইঞ্জিনিয়ারিং ডিরেকশনটা সুন্দর হয়নি। অ্যাকচুয়ালি কি হলো, ড্রেনটা কি হবে, যতক্ষণ স্লোপ হতে হবে, জলের কাজ হলো দ্রুত গতিতে যাওয়া, নিম্ন গতিতে, উঁচু থেকে নিচু নামা, ধর্মই হচ্ছে তার উঁচু থেকে নিচে নামা চটপট করে। কিন্তু আমরা ড্রেনটা কি করলাম, সমান করে করলাম, আমরা স্লেপ করলাম না। স্লেপ যেহেতু করলাম না, সেই সময় একটা মিটিং হয়েছিল, অনেক ইঞ্জিনিয়ার গিয়েছিল ওই বিবাহ ভবনে, ওল্ড স্টেশন রোডে, নামটা কি জানি, স্বপন পালি ভবনে। এখানে আমি ইঞ্জিনিয়ারকে কবিতা করেছিলাম, ইঞ্জিনিয়ার বলেছিল আমি ইঞ্জিনিয়ার না তুমি ইঞ্জিনিয়ার। যাই হোক, সেই কথাগুলো আজকে অতীত হয়ে গেছে। আপনাকে বলেছে, আমিও তো এই তিক্ত অভিজ্ঞতা, আমি যখন এর বিরোধিতা করেছিলাম সাংঘাতিক ভাবে, সেই শুভ শোধনের মিটিং এ জামাইবাবু ছিলেন, আমরা 3 জন মানুষ সাংঘাতিক ভাবে বিরোধিতা করেছিলাম। তখন আমাকে অনেকে বলেছিলেন তুমি গাঁও থেকে আইসো, আমরা করিমগঞ্জ শেষ করলি তাইনি, কিছু টেকা আইছে জলিও করার লাগি, তোমারই মাটিত মায়া থাকবো গিলা, তুমি গাঁওর মানুষ। সেই বুদ্ধিজীবী নাই, স্বর্গবাস হোক যে বুদ্ধিজীবী বলেছিলেন। এটা কি করে হয়েছে, নেড়ো করা হয়ে গেছে। সাংঘাতিক করা হয়ে গেছে। কিভাবে জল এটুকু আসবে, জলটা যখন জমা হয় একটা বড় জায়গা লাগে, বড় জায়গা না হলে মানুষের ঘরে চলে যাবে। শুধু বজনডুর যায়নি জল, করিমগঞ্জ শহরে অনেক জায়গায় জল গিয়েছে। কিন্তু আমরা সেই জল নিষ্কাশনের জন্য, যে জল যাতে মানুষের ঘরে না যায়, সেই সৌভাগ্য আমাদের কাছে এসেছিল, সেই সৌভাগ্য আমরা টিকে রাখতে পারিনি। বলেই মানে আমাদের নেতৃত্ব ফেলিওর। আমরা করিমগঞ্জের মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ, আমরা বড় আন্দোলন করতে পারিনি বলে আমাদের ভাগ্যে জিরো, সবসময় জিরো আসছে। আজকে পৌরপতি আছেন, পৌরপতিকে বলছি, আজকে আপনারা যারা ড্রেন করবেন, ড্রেন সম্পর্কে আমি একটা ডিরেকশন দিচ্ছি। ড্রেনটা কিভাবে হয়, আপনারা যে পাথর
আমরা প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু প্রাকৃতিক দেবী আমাদের প্রতি প্রসন্ন নয়। আমাদের যে পাথর আসে, এই পাথরটা কালো পাথর নয়, ইমেচিওর পাথর। পাথরটা মেচিওর পাথর আনতে হবে, কালো পাথর আনতে হবে। তো কালো পাথর আমার এখানে আসে না। আপনি গুয়াহাটি যদি যান, রাস্তাঘাট দেখবেন কালো পাথর দিয়ে করা হয়েছে। আমি কিছুদিন আগে ঝাড়খণ্ডে গিয়েছি, আমি দেখি রাস্তার সঙ্গে একদম কালো ব্ল্যাক, পুরা ব্ল্যাক কালো। আর আমাদের এখানে পাথর কি পাওয়া যাচ্ছে পরিষ্কার সাদা, একদম খয়ারি, ইমেচিওর পাথর। আমি যদি ইমেচিওর পাথর দিই, আমার প্রজন্মে, আজকে আমি টাকা খরচ করব, প্রজন্ম, আমার নেক্সট প্রজন্ম কি হবে, জিরো পাবে। কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। এটা টাকাটা খরচ করে লাভ নেই। তাহলে আমরা কি করব, আমরা মিনিস্টারকে সঙ্গে যদি আমরা প্রবলেম নিয়ে যাই, প্রবলেম সলভ করতে পারবো। অনেক প্রবলেম, তার প্রবলেমটা সলভ করা রাস্তাটা দেখাতে হবে, কিভাবে সলভ করতে হয় রাস্তা। এই যে সলভ করার রাস্তা যদি দেখতে পারি, তাহলে মিনিস্টার সেই কাজটা করতে পারবে। এমনি করলে হবে না, আমি অত টাকায় আমি এনে দেবো, আমি অত টাকা এনে দেবো, আমি কোটি টাকা এনে দেবো। কি হবে, হয়তো 2, 3, 4 বছর, 5 বছর থাকবে, কিন্তু আমার প্রজন্ম, আমার নাতির ছেলেরা বুক করতে পারবে না। আজকে চেয়ারম্যান একটা কথা বলেছেন যে জলাশয়, নটিখালের জলাশয় একটা তো ড্যাম ছিল, এটা তো মানুষে ভোগ করে নিয়েছে, আমাদের সৌভাগ্য। কিন্তু জলাশয়ের দরকার আছে, জলাশয়ের দরকার আছে। আপনাকে বলছি, জানি না, আমি বিশেষজ্ঞ নই, আমি সাধারণ মানুষ, আমি সাধারণ ছেলে, আমি একদম, আমার কোনো পোর্টফোলিও নেই, রাজনীতির কোনো ইলেকট্রিক কিছু মেম্বার না। তাও আমি বলছি আপনাকে, আপনি যদি কোনো প্রজেক্ট করেন, এটাকে সেই জল রাখতে দিন, এখানে নৌকার প্রজেক্ট করুন, প্রাকৃতিক দৃশ্য করুন, এখানে সামনে গাছ লাগান, এরকম করুন। কিন্তু এখানে যদি এখন বাড়ি বানিয়ে দিন, একটা রেস্ট হাউস বানাতে পারেন, যে মানুষ এসে প্রাকৃতিক দৃশ্য দেখুন, কিন্তু জলাশয়কে নষ্ট করবেন না, জলাশয় নষ্ট করবেন না। কিন্তু যারা এনকোরেজ করেছে, এটা ভালো বলেছে, এগুলো উচ্ছেদ করতেই হবে, উচ্ছেদ করতে হবে, করতে হবে, না হলে হবে না তো। একজন মানুষ আমি আমার অন্যের জায়গা দখল করে আর অন্যকে দুঃখ দেব, এটা হতে পারে না। না, সমস্ত শহর ডুবছে তো, তোমাদের 3 তলা বিল্ডিং বানিয়ে ফেলেছো, আর শহরের মানুষ সবার ঘরের মধ্যে জল উঠে গেছে, এটা তো হবে না তো, এটা হবে না। ওখানে আবার কি মানবিকতা, শুধু মানবিকতা। আজকে যে মিউনিসিপাল উচ্ছেদ করেছে, আমি ব্যক্তিগত আমি কোনো অর্গানাইজেশন আমি সমর্থন করি। আমার বাড়ি যদি হয়, মিউনিসিপালকে বলছি যে আমার বাড়ি যদি আমি গভর্নমেন্টের জায়গা দখল করি, কিংবা আমার জায়গায় যদি কোনো জলের সমস্যা হয়, কিংবা নানা মধ্যে জল যদি না যায়, তাহলে নিশ্চয়ই আমাকে ধরবেন। আমার জায়গা আমি কেন দখল করেছি, আমার জায়গা যদি আপনি নষ্ট করে দেন, আমার ওয়াল যদি নষ্ট করে, আমার যদি ঘর নষ্ট করে দিন, আমি কিন্তু সন্তুষ্ট থাকবো। এটা আমার জন্য করছেন না, এটা মানুষের জন্য, মানুষের দুঃখ হবে আমার দ্বারা, এটা আমি মানি না, এটা আমি সমর্থন করি, উচ্ছেদটা আমি সমর্থন করি। কিন্তু আমি আপনাকে বলছি যে করিমগঞ্জে নিট এন্ড ক্লিন করতে হলে মানুষের সিভিক সেন্সকে জাগ্রত করতে হবে। আপনাকে শুধু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে। সব ওয়ার্ড কমিশন আছে, ওয়ার্ড কমিশনের 27টা ওয়ার্ড কমিশনে গিয়ে অ্যাওয়ারনেস করুন। আজকে বলুন যে ড্রেনে যাতে আমার পলিপট যাতে না পড়ে, প্লাস্টিক যাতে না পড়ে, এটা কথা বলুন। এগুলো কথা বলতে হবে। ওদেরকে যদি জাগাতে না পারি, তাহলে করিমগঞ্জ ক্লিন হবে না, করিমগঞ্জ সুন্দর হবে না, করিমগঞ্জের সুস্বাদু মানে আমরা বাতাসটা ঠিক মতো পাবো না। তার জন্য আজকে আপনাদেরকে ইলেকট্রিক করেছে কারা? করিমগঞ্জের মানুষরা। আপনারা করিমগঞ্জের মানুষের সুখে দুঃখে যেতে হবে। অনেকে অবুঝ থাকতে পারে, সবাই তো অবুঝ না, সবাই বুঝদার আছে। আপনারা যদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন, অনেক মানুষ আপনাদের কাছে ঝাঁপিয়ে পড়বে। এটা আমি করলাম। আর জলাশয়ের কথা যখন আপনি বলছেন, নটিখালের জলাশয়কে হয়তো আপনি এদিকেও করতে পারেন, যে এইদিকে যেটা আপনার বনমালীর এদিকে প্রাকৃতিক দৃশ্যের জন্য নৌকা সিস্টেম করতে পারেন, সাঁতারের সিস্টেম করতে পারেন, একটা রেস্ট হাউস বানাতে পারেন, এইসব করতে পারেন। কিন্তু পুরাটা জায়গায় যদি আপনি দোকান ঘর বানিয়ে দেন, পুরাটা জায়গায় যদি মানুষের ঘর বানিয়ে দেন, এটা কিন্তু আমরা করেছি। এটাকে জল থাকবে, জল থাকবে, ড্রেন থাকবে। পাবলিকের যে এটা আছে, এটা ডাইরেক্ট এসে নটিয়াখালে পড়বে না, ওই ড্রেনের মধ্যে পড়বে। ড্রেনে গিয়ে ওইখানে একদম মানে এন্ডিং অফ দা নটিয়াখাল এবং স্টার্টিং অফ আওয়ার
রিভার লঙ্গাই রিভার, ওইখানটায় গিয়ে একটা শকপিট টাইপ হবে, ওই ড্রেনের জলগুলো এখানটায় গিয়ে পিউরিফাই হবে, ওই পিউরিফাই জলটা গিয়া নদীতে পড়বে। ভালো। প্রজেক্টটা আজকে- এইভাবে হাতে হ্যাঁ, নিয়েছি। এখন ব্যাপারটা আপনার, আর আরেকটা কথা বলি, হ্যাঁ বলুন বলুন। পিউরিফিকেশন নিজের কথা বলেছেন, আমাদের নটিখালের জলটা লঙ্গাই যায়, ওইটাই ওই লঙ্গাই যেটা পরে লঙ্গাই জল কিন্তু আমরা করিমগঞ্জ বাসীরা খাই। ওর জন্যই তো ওই জলটা দেখা গেছে যে করিমগঞ্জের মানুষের পেটের অসুখ, টিবি, জাম, সর্দি কাশি বেশি হয়। আপনার হাসপাতাল পরিসংখ্যানে দেখবেন যে জলের জন্য হচ্ছে। জলটা আমরা এখান থেকে যেগুলা জমা জল যাচ্ছে, নোংরা জল যাচ্ছে, সব লঙ্গায় পড়ছে। সেই লঙ্গায় জল ঠিক মতো পিউরিফিকেশন হচ্ছে না। এটা আমাদের বাড়িতে সাপ্লাই দেওয়া হচ্ছে, এটা আমরা স্নান করি, আমরা খাই, আমরা কাপড় কাচি, তাও জাম কিন্তু 50% জাম রয়ে যায়। এটা শুনে আপনি না, যেটা বলেছেন আমাদের ওই এটা আমি project- সমর্থন করি, শোনেন। পিউরিফিকেশন করি। আমাদের যে প্রজেক্টটা আমরা হাতে নিয়েছি না, ওটা সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন আছে, আমরা ডাইরেক্ট কোনো ধরনের ড্রেনের জলকে নদীতে ফেলতে পারবো। Yes. কিন্তু পড়া হচ্ছে এখন এবং প্রজেক্ট আমরা হাতে জাস্ট নিয়েছি, হ্যাঁ, কাজ তো হয়নি, কাজ হওয়ার পর সিস্টেমটা এসে যাবে। আচ্ছা এখন আমি Direct জল যাবে। আমি পরবর্তী আরেকটা ধাপে যাচ্ছি। এখন মানে খুব সংক্ষিপ্ত, এরপরে এই রাউন্ডের পরে এই আলোচনাটা আমাদের আজকে ইয়ে হয়ে যাবে, শেষ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আসছি আবার বলবেন তো। এই যে আসছি যে পুরসভা আমরা 27 জন পুর সদস্য নির্বাচিত করেছি। ড্রেনেজ পরিষ্কারের প্রশ্ন, রাস্তা সংস্কারের প্রশ্ন, এই যে ব্যাপার, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পুর সদস্য, সবের কথা আমি বলছি না, যে তাদের সমাজের প্রতি, নাগরিকদের প্রতি সেই দায়বদ্ধতা নেই। তো এই ব্যাপারে যে পয়সা এসেছে, বর্তমানে নালার যে অবস্থা, নালা নর্দমা যে পরিষ্কারের যে বিষয়, রাস্তাঘাট সংস্কারের যে বিষয়টা, প্রথমেই আপনি বলেছেন যে পুরসভার যে দায়িত্বটা মন্ত্রীর দায়িত্ব নয় বা এমএলএর দায়িত্ব নয়, এগুলো এই সম্পর্কে, এই বিষয়গুলোর উপর আলোকপাত করে এখনকার বক্তব্যটা আপনি শুরু করুন। একদম ডোর টু ডোর যে প্রবলেম, যেটা যদি দেখুন, আমাদের শহরকে যদি সুন্দর করতে হয়, শহরকে আমরা তো নির্বাচন হয়, নির্বাচনে পৌরসভা ভোট গঠন হয় এবং বোর্ডের চেয়ারম্যান মুখ্য ব্যক্তি। তো সেই হিসাবে পৌরসভার জন্য পৌরসভার চেয়ারম্যানই হচ্ছেন মুখ্যমন্ত্রী, চেয়ারম্যানই হচ্ছেন মেইন পার্সন। আর তাই চেয়ারম্যানকেই সিদ্ধান্ত নিতে হবে কি করে শ্রীভূমি শহরটাকে সুন্দর করে রাখা যায়। চেয়ারম্যানের হেল্পিং হ্যান্ড হচ্ছে যে 27 জন কমিশনার, এবং চেয়ারম্যানের হেল্পিং হ্যান্ড হচ্ছেন উনি যে দল থেকে বিলং করেন, কমিশনাররা যে দল থেকে আসেন, সেই দলের নেতৃবৃন্দ, দলের মন্ত্রী মিনিস্টার, তারা সাহায্য করবেন। পৌরসভা কে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন পৌরসভা যতক্ষণ পর্যন্ত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এই পৌরসভা থেকে আমরা কতটুকু চাইতে পারি, কতটুকু পেতে পারি, এই প্রশ্নগুলো থেকে যায়। এই প্রশ্নে, স্বচ্ছ ভাবমূর্তির প্রশ্নে আমি দৃষ্টি আকর্ষণ করছি। শহরবাসী তো আমার পুরো কমিশনারের। তো এখন এই ব্যাপারে যদি আমি বলি, তো বলতে হবে, শরৎচন্দ্রকে ধার করতে হবে যে এ তোমার, এ আমার পাপ, এই পাপটা আমার, আমার এবং তোমার পাপ। কারণ আমি যাকে নির্বাচিত করছি, সেই অবস্থাতে যে জগন্নাথ ঠাকুরকে এনে খাড়া করলাম। আচ্ছা আচ্ছা, উনি ইয়ে করুন। এই জায়গা থেকে আমি দৃষ্টি আকর্ষণ করছি পৌরসভার পরিচ্ছন্নতা সম্পর্কে এবং পৌরসভার প্রশাসনের স্বচ্ছতা সম্পর্কে। কিছুদিন আগে আমরা শুনলাম যে পৌরসভার যে ট্যাক্স দেয় শহরবাসী, ট্যাক্স কালেকশন যারা করে, ট্যাক্স কালেক্টর, সেই ট্যাক্স কালেক্টর নাকি ট্যাক্স কালেকশন করে পৌরসভাতে জমা না দিয়ে উধাও হয়ে গেছে, এবং এটা সংখ্যা অ্যামাউন্টটা অনেক বড়। কিন্তু এই যে উদয় হয়ে যাওয়ার পর এটা ভাবলে অবাক লাগে, আজকের দিনে আসামের পুলিশ প্রশাসন এত বেশি তীক্ষ্ণ এবং সূক্ষ্ম কাজ করতে পারে, এত বেশি বলিষ্ঠ কাজ করতে পারে, সেই জায়গাতে আলফা ধরতে পারে
সালফা ধরতে শুধু পারে। আলফা কেন, আপনার সেই এই জায়গাতে এই বাংলাবাই যে বাংলাদেশের যে কর্ণাটক হায়দ্রাবাদ থেকে ধরে নিয়ে এলো, সেই সমস্ত জায়গাতে ভারতবর্ষের একটা এই যে একটা বা দুইটা মানুষ, এরা তো তেমন এক্সপার্ট কোনো ক্রিমিনাল নয়, হ্যাঁ। এরা লুবি, লুবি 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 মানুষ, লুপ করে টাকা কামিয়ে নিয়েছে হ্যাঁ। এবং এদেরকে ধরা হচ্ছে না। তাহলে একটা প্রশ্ন থেকে যায়, এরা এদেরকে ধরতে ব্যর্থ হচ্ছে না এদেরকে ধরা হচ্ছে না, এদের পিছনে কি ছাড় দেওয়া আছে? এই টাকার যে এত টাকার যে গাফিলতি মারি, এটার প্রশ্নে পৌরসভার মধ্যে কি শস্যে ভূত বিরাজ করছে? এই জায়গাগুলো থেকে যায়। কিন্তু দ্বিতীয়ত আপনার এই যে উচ্ছেদ অভিযানের প্রশ্নে আমি প্রথমেই বলেছি আমার দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে নালা কমপ্লিট বের করে আনা। এর জন্য যা করতে লাগে পৌরসভা করুক, আমরা পৌরসভাকে সাধুবাদ জানাবো। কিন্তু এই বের করে আনার ক্ষেত্রে মেজারমেন্ট যেটা হবে, মেজারমেন্ট হতে হবে 0 পয়েন্ট থেকে। সেখানে এই প্রশ্নটাও উত্থাপন হয়েছে। আমি গতদিন গিয়েছিলাম রোডে, অনেকেই বলছেন 0 পয়েন্ট থেকে মেজারমেন্ট হয়নি। 0 পয়েন্ট থেকে মেজারমেন্ট হলে আমার বাড়িটা পেল না, এরকম একটা কথা আছে। যদি এটা আমি জানি না, উনি করিয়েছেন আর উনাদের শহরবাসীর জমি যাদের ভুক্তভোগী তারা বুঝছেন। আমি পৌরসভার কেউ নয়, আর ভুক্তভোগী যারা সে বোঝেন রোডে আমার বাড়ি নয়। সেই হিসাবে উনি প্রকৃতপক্ষে কোন জায়গাতেই করেছেন সেটা আমি জানি না, কিন্তু আমি দৃষ্টি আকর্ষণ করছি যদি 0 পয়েন্ট থেকে না হয়ে থাকে তাহলে এই কাজটা যেন 0 পয়েন্ট থেকে হয়, নচেত পরবর্তী সময়ে মানুষ কিন্তু পৌরসভাকে দায়ী করবে এবং ভালোভাবে দায়ী করবে। আর 3 নম্বর আমি একটা অনুরোধ রাখছি পরবর্তী নিকট, এই যে ভাঙচুর হয়েছে, নিঃসন্দেহে এই ভাঙচুরে প্রচন্ড রোডের মানুষ যারা বসবাসকারী যারা, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অনেক ভাঙচুরের সময় স্কুটার ফেলে দিয়েছে, অনেক জিনিসও ফেলে দিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এই ক্ষতির কথা চিন্তা করে এই যে কস্ট অফ এনক্রোচমেন্ট দখলমুক্ত করতে গিয়ে যে কস্ট করেছে, খরচা পড়েছে পৌরসভার, এই খরচাটা আবার ওদের থেকে তুলতে গেলে এটা ডবল পানিশমেন্ট, ডাবল জিওবার্ডেন। এক পাটাকে 2 বার বলতে হয় না। একটা তো ওদের বাগানো সম্পত্তি ভাঙছে, আবার যদি তাদের থেকে টাকা আনেন তাহলে বলি হয়ে যাবে। সুতরাং এটা থেকে রেহাই দেওয়ার জন্য আমি অনুরোধ জানাই। আচ্ছা, এখন ওই যে প্রশ্নটা এসছে পুরসভার তহবিল তসরুপের যে বিষয়টা, জিওট্যাক্সের ব্যাপারটা, এবং পরবর্তীতে যে ডবল শাস্তি যাতে এক বিষয়ে ডাবল শাস্তি যাতে না হয় এই সম্পর্কে পুরোপতি হিসাবে আপনার মন্তব্যটা আপনি। প্রথম বলছি, স্বচ্ছ পৌরসভা বলেই আজকের দিনে আমার বর্তমান যে বোর্ড আছে, আমাদের যে 2 জন স্টাফ যে কাজটা করেছে, একদম কারো কর্ণপাত না করে একদম রাত্রিরে আমি তড়িঘড়ি করে আমি ওদের বিরুদ্ধে এফআইআর করেছি। এটা একটা স্বচ্ছতার প্রমাণ দিয়ে দিলাম। নতুবা হয়তো কোনো পাবলিক জানতো না, ওদেরকে ডেকে কত করেছিস, টাকাটা রিকভারি করে দে। আমি সেই দিকে যাইনি, বোর্ডকেও জানাইনি। প্রথম ডিসিশন আমি এবং ভাইস চেয়ারম্যান নিয়ে এফআইআর করার পর বোর্ডকে নিয়ে আমি বোর্ড মিটিং করেছি। তার জন্য আমাকে অনেক জায়গায় অনেক জবাবদিহি হতে হয়েছে। স্বচ্ছতার একটা দৃষ্টান্ত আপনাদের সম্মুখে আছে, তুলে ধরে গেলাম। আমি এফআইআর করেছি, একজনের চাকরি ছিল পার্মানেন্ট, ওনাকে আমি সাসপেন্ড করেছি। আরেকজন ছিল ক্যাজুয়াল স্টাফ, ওনাকে আমি ডিসচার্জ করেছি। এফআইআর আজ অবধি থানায় আছে, আপনিও ছিলেন সেই দিন ডিসি অফিসের মিটিং এ, যখন আমার মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এই যে বাজাজ ইন্ডিয়ার ধৃতদের নিয়ে কথা বলেছিলেন, সেই দিন আমি বলেছিলাম কিনা, আমি কেন আমার 2 জন স্টাফকে আমি আজকে থেকে প্রায় 6 মাস আগে এফআইআর করেছি,
কেন এদেরকে অ্যারেস্ট করতে Arrest করা পারছেন হচ্ছে না? না। ওরা কি এই দেশ ছেড়ে বিদেশে চলে গেছে? হ্যাঁ। বলেছিলাম হ্যাঁ হ্যাঁ বলছি। স্বচ্ছতা পৌরসভার আছে বলেই সেই কথাটা সেই মিটিং এ বলতে পেরেছি, এটা বলে দিলাম আপনাকে। আর থাকতে আমি আমার পৌরসভার গুণগান গাইলে এটা শোভা পাবে না। আমি যেদিন এখান থেকে চলে যাব সেই দিন যদি পৌরসভার কর্মকর্তারা বা শহরবাসী যদি বলে না ভালো কাজ করেছে, ভালো, খারাপ কাজ করলে সেটা তো আমি না না obviously আপনার স্বীকার করে নেব। না না আপনার টাইমে তো তবে আমি উচ্ছেদটা তো শুরু হয়েছে, দৃঢ়তার এটা তো সহিত নিশ্চয়ই বলতে ধন্যবাদের পারি, বিষয়। দৃঢ়তার সহিত বলতে পারি এটা- আগেকার পৌরসভাকে কাউকে আমি দোষারোপ করছি না, কিন্তু আমি যেদিন থেকে পৌরপতি হিসাবে দায়িত্ব নিয়েছি এখানে এক টাকারও কেলেঙ্কারি হয় নাই, এটা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলে যাচ্ছি, দৃঢ়তার সহিত বলে যাচ্ছি। আরেকটি কথা বলছি, আমি যাবার আগে আমার পিরিয়ডকে আমি অডিট করে অডিট রিপোর্টটা আমার বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ। 5 বছরের, নতুবা কি হয়েছে আমি এসে বসেছি এই পুরনো পৌরসভার অডিট আমাকে করতে হয়েছে, হ্যাঁ। ভীষণ সমস্যা হয় এগুলা। তো আপনাদেরকে বললাম এই ট্যাক্স কালেক্টর বলতে রাস্তায় কিনা ওদের ওখানে দিয়ে যে অফিসে যে এখানে জমা দেয়, ওরা এখান থেকে এগুলাকে এই মোবাইল দিয়ে কি যুগে একটা কেলেঙ্কারি করেছে, হ্যাঁ। ধরতে পেরেছি। যাক, ওদের রেজিস্টার আমি করেছি, একজনকে চাকরি থেকে আমি বরখাস্ত করে দিয়েছি, আর একজনকে আমি সাসপেনশনে নিয়েছি, ওর এখন ডিপি চলছে, হ্যাঁ। ডিপার্টমেন্টাল প্রসেস তো চলছে চলবে। বাস। আর পুলিশকে আমি সেদিনও বলেছি, আবারও বলবো যাতে ওদেরকে ধরে আনতে পারে। আমি তো পুলিশকে বললেই যে আমার কোথায় পুলিশ যাবে কিছু করবে সেটা তো আপনারা অনুধাবন করতে পারছেন। আর বলছি, আমার মাননীয় আইনজীবী আমার জ্যোতিষ মুখস্থ মহাশয় বলেছেন যে বজেন রোডের উপরে, তো আমার কথা হলো আমি সরকারি জায়গা যদি দখল করি আমার আগে বিবেকে থাকতে লাগবে আমি যেন ওই জায়গাটায় কোনো ধরনের পার্মানেন্ট কোনো স্ট্রাকচার না বানাই। বানিয়ে ফেলেছেন, তাও কাঠ দিয়ে টিন দিয়ে বানালে আজকে আপনাদের সময় দিয়েছিলাম 2 দিন 3 দিন 3 দিন 4 দিন, তার আগে অনেক আগে আমি একবার 3 দিনের এফএলএস জানিয়েছিলাম যে বজেন রোডে ইভিকশন হবে, আপনারা আপনাদের নিজস্ব জিনিসপত্রগুলো নিজেরাই সরিয়ে নিন। প্রায় 1.5 মাস 2 মাস আগে, তাও সরাননি। ঠিক আছে, আপনার আবেদনটা আমি একবার বিবেচনা করব, শুধু আমার ডিসিশন হবে না, এটাকে আমার বোর্ড মিটিং করতে হবে, বোর্ডের কাছে আমি আবেদন রাখবো। আপনাকে বয়োজ্যেষ্ঠ মানুষ এই আবেদন রেখেছেন, তাদের প্রতি সহানুভূতি আমারও আছে, আমারও বজেন রোডবাসীর প্রতি সহানুভূতি আছে, কিন্তু আমি একটা সাংবিধানিক চেয়ারে বসেছি, আমি রাজধর্ম পালন করতে গিয়ে আজকে এখানে এই করতে হচ্ছে। আচ্ছা, এখন আমি দীপঙ্কর বাবুর কাছে চলে যাচ্ছি, তিনি এবারকার মতো শেষ আলোচক। যে আজকে আপনার যে বক্তব্যটা আগে উঠে এসেছে যে আপনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, যার জন্য, কিন্তু এই তথ্যটা আমি জানতাম না। আমার 36 বছরের সাংবাদিকতার জীবন, 79-তে মেট্রিক পাস করেছি, 78 ইংরাজিতে। আমি যখন মেট্রিক পাস করেছি 60 টাকা ছিল মিটার সরষের তেলের লিটার, 79-তে 60 টাকা, 3 টাকা ছিল মশারি ডালের কেজি। তো সেই সময় 48 কোটি টাকা, একটা তথ্য খুব ভালো। 48 লক্ষ, 48 লক্ষ, হ্যাঁ, লক্ষই ভালো, 48 লক্ষ প্রচুর টাকা তখনকার সময়। হ্যাঁ, এই যে একটা তথ্য পেলাম, ভবিষ্যতে কাজে লাগবে। এখন আপনি আমার দর্শকদের কাছে, আমাদের দর্শকদের কাছে এই বিষয়টা তুলবেন যে এই শহর আপনার এবং আমার, এই শহরটা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এই শহরটাকে কিভাবে আমরা মানে সুস্থ শ্বাস নিতে পারি, অক্সিজেন নিতে পারি, জীবন জীবিকা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তো রেখে যেতে হবে। আমরা তো একটা দুঃসহ তপ্ত পরিস্থিতির মধ্যে আমার সন্তানকে রেখে যাওয়ার কামনা করতে পারি না, আপনিও পারেন না, কেউই পারেন না। তখন কিভাবে আমরা এ থেকে উত্তরণের পথে যেতে পারি, শেষ বক্তব্যটা আপনি তুলে ধরুন। এই কথা বলবো, বলার আগে পৌরপতিকে একটা স্লাইটেস্ট প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। দেখুন, আমি বাড়ির মালিক না, ধরুন আমি মালিক না, আমার নামে এই বাড়ি এটা চিঠি যাচ্ছে, যদিও পৌরপতির সিগনেচার নিচ্ছে,
এটা করণিক দুর্বলতা। হ্যাঁ হ্যাঁ কিন্তু এরকম ঘটনা আমার কাছে এসেছে, 2-3 জন আমাকে নিয়ে চিঠি নিয়ে এসেছে, হ্যাঁ। দেখো মিউনিসিপালিটি আমাকে চিঠি দিয়েছে, হ্যাঁ কিন্তু ঘরটা মালিক তো আমি না, হ্যাঁ তা আমাকে কেন দিয়েছে, হ্যাঁ আমি আমার করণীয় কি? হ্যাঁ কিন্তু 2-3টা জায়গায় হয়েছে। এটা যাতে না হয়, ও আমার ছোট ভাই, এর জন্য আমি একটা রিকোয়েস্ট করছি। এটা খেয়ালটা রাখা। আমি just হ্যাঁ একটা উত্তরটা হ্যাঁ দিয়ে দিচ্ছি। হ্যাঁ এই ধরনের কোনো কিছু যদি আপনাদের কাছে খবর এসে থাকে, কোনো একটা অ্যাপ্লিকেশন হইতে আমাকে এনেই তো জমা দিতে পারেন। এটা জমা দিতে পারি, বলে ভাই আমি তো মালিক নয়, তুমি আমাকে এটা দিয়েছো, এটা ভুল দিয়েছো। ঠিক অনেকে আছে, দিয়ে গেছে আমাকে, কিন্তু ভুল অ্যাড্রেসও গেছে। এত বিশাল 65-66 জন মানুষের নাম কালেকশন করেছে, এই নামগুলো দিয়েছে সার্কেল অফিস থেকে। হয়তো সার্কেল অফিসে করেছে এগুলো। সার্কেল অফিসে ওরা এইসব করে রিপোর্টটা ডিসির কাছে সাবমিট করেছে। ডিসির অফিস থেকে আমাদেরকে একটা কপি আমরা নিয়েছি, ওই ওদের রিপোর্ট অনুযায়ী এই নামগুলো লেখা হয়েছে। এটা মিউনিসিপ্যালিটি লিখে নাই। তারপরে যদি ভুল হয়, আজকে একটা যদি ওনার নামে বেশি ট্যাক্স যেত, তবে উনি কি আমার কাছে আসতেন না চেয়ারম্যানের কাছে বলে এটা তো ভুল ভাবে চলে গেছে। হ্যাঁ, ভুল হলে তো আসলে শুধরাবো, যদি না শুধরাই তবে গিয়ে আমাদের উপরে আমাদের আঙুল তোলা। এটা ছাড়াও হচ্ছে, এটা ছাড়াও হচ্ছে। কি কি যেরকম একজন মানুষের, আমি বাড়ির মালিক না, হুম, আমার সামনে গিয়েছে আমাকে কি কারণে যাবে? চিঠি যে কোনো কারণে দিয়েছে, আমি এটা পরে বলবো আপনাকে। অনেক চিঠি আছে যেটার নাম সে না মালিক না, সে ওর ওয়াইফ কি একটা বাবা মালিক, কিন্তু ওর কাছে গিয়েছে। ঠিক আছে, ওর যদি না হয় তো না রাখলে পারে। ভুল যার কাছে চিঠিটা না না রাখলে পারে। চিঠি রিসিভ করলে কিন্তু আবার সমস্যা, আইনি একটা ব্যাপার আছে। আমার নাম নয়, আমাকে একটা চিঠি নিয়ে এসছে, আমি সেটা রাখবো না। হ্যাঁ হ্যাঁ না, বাড়ির মালিক, আমার নাম আছে, ঠিক আছে, হুম, নাম ঠিক আছে, আমার নাম, দেখুন আমার নাম দীপঙ্কর ঘোষ, হুম। কিন্তু বাড়ির মালিকটা আমি না। কিন্তু এটা তো অনেকে জানা নেই। ঠিক আছে ভাই, বাড়ির মালিককে দিও, এটা তো আমার না। আমি দীপঙ্কর ঘোষ, ঠিক আছে, হইতে পারে এটা। আচ্ছা, কোন কারণে কোন বিষয়, না না এটা আমাকে বলবেন আপনি, আমি চেষ্টা করবো এটা শুদ্ধানোর জন্য। আচ্ছা এখন আপনি জান। দেখুন, শহরটা শুধু চেয়ারম্যানের নয়, না না আমার আপনার সবার, আমরা এটা হ্যাঁ সবার শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের কর্তব্য। যেভাবে ধরুন এখানে যে আমাদের ঘর, আমি যদি বাঙ্গালোরে যাই দেখা যাবে সব ক্লিন, সব সুন্দর, ঘরগুলো পরিষ্কার। আমি একবার বাঙ্গালোর গিয়ে একজন মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের ঘর সবাই কি প্রতি বছর কি রং করেন? ওরা আমাকে উত্তর দিয়েছিল না, আমাদের একটা গাউন্ট আছে। আমি কি গাউন? যদি আমরা রং করি, আমরা যদি বাড়ি রং করি, প্রতি বছর যদি রং করি, পৌরসভা আমাদের ট্যাক্স থেকে একটা ছাড় দেয়। এর লেগে আপনার শহরে প্রত্যেক গোটা ঘরে দেখবেন মনে হয় আজকে রং করা হয়েছে। কি সুন্দর প্রপোজাল। অ্যাকচুয়ালি কি হলো, মিউনিসিপালিটি হলে লোকাল গভর্নমেন্ট, চিফ মিনিস্টার এসে কিছু করতে পারবে না। পৌরপতি যা ডিসিশন নেবে সেটাই ফাইনাল ডিসিশন। দেখুন তো কি সুন্দর, বাঙ্গালোরের সবার ঘরে ঘরে রং, একদম মনে হচ্ছে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন। জায়গায় জায়গায় গাছ দেওয়া হচ্ছে, টপে গাছ, কিন্তু কেউ ফুল তোলে না। আমাদের এখানে নাগরিক সচেতনতার নাগরিক সচেতনতা আছে, আমাদের এখানে নাগরিক সচেতনতা নেই। সেই সচেতনতা আমরা এটাকে প্রস্ফুটিত করতে হবে। কিভাবে প্রস্ফুটিত করতে হবে? এটা কিছুটা সহযোগিতা করতে হবে পৌরসভা, বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থাগুলো, তাদেরকে দেখে আপনারা সাহায্য করতে পারেন। আরেকটা কথা বলছি, শহরে কিন্তু বড় দুর্ভাগ্য, আপনি যেমন বলেছেন, শহরে দেখবেন ওষুধের দোকান, ঘর ঘর করে শহরে ওষুধের দোকান, মদের দোকান বেড়ে যাচ্ছে। লাইব্রেরি কোথায়? সাংস্কৃতিক দল কোথায়? গানের সঙ্গীত বিদ্যালয় কোথায় বাড়ছে? করিমগঞ্জ এলাকার হবে কত মানুষ হবে? 65,000, 70,000, আরো আছে, কম হবে। তার মধ্যে যদি আপনি 1000-এ যদি আপনি একটা ক্লাব যদি করুন, সাংস্কৃতিক ক্লাব, তাহলে কতটা হয়? 70টা হবে কিংবা 65টা হবে। কতটা আছে? 3-4টা 5-6টা জ্বালানোর মতো যাচ্ছে। আমি পৌরপতিকে অনুরোধ জানাচ্ছি যে এই যে কালচারের সংস্থাগুলো আছে, তাদের লাইটের খরচ নিজেরা বহন করতে হয়।
একটা সবসময় রিহার্সাল করে, সারা সময় রিহার্সাল করে একটা চা খাওয়ার, জল খাওয়ার ইচ্ছে হয়। আপনারা পৌরসভার থেকে যৎসামান্য যদি তাদেরকে সব এইগুলি আবার মিসইউজ হয়ে যাবে, আমাদের নিজের নৈতিকতা ঠিক না তো। আজকালকে এটা জাগিয়ে তুলতে হবে। না আজকালকে একটা ব্যাপার আছে, পয়সা পেলে অনেক স্বেচ্ছাসেবী হয়। এটা সামান্য, এটা যে আজকে কালচারাল অর্গানাইজেশন কেউ পয়সা নিচ্ছে না। করিমগঞ্জের 4টা কি 5টা কালচারাল অর্গানাইজেশন আছে, এতজন আজকে ডিস্ট্রিক্টের মধ্যে অনেক তিক্ততার ব্যাপার হয়ে যাবে টাউনের মধ্যে 4 থেকে 5। আচ্ছা, অন্য পয়েন্টে যান। 5টা যদি সাহায্য করেন, এটা আর্থিক সাহায্য করেন। আচ্ছা, আপনি অন্য পয়েন্টে যান। আচ্ছা, ঠিক আছে। আমাদের কর্তব্য, আমরা আমাদের পাশের নালাটা আমরা নিজেরাই, আমরা যদি নিজে সতর্ক না থাকি তাহলে আমরা নালা পরিষ্কার হবে না, পৌরসভা চেষ্টা করে হবে না। চায়নার একটা কথা আছে, চায়নার একটা, চীন থেকে ফিরে এলাম, হেমন্ত বিশ্বের লেখা। যখন কোনো রাস্তা হয়, যখন রাস্তা হবে তখন গভর্নমেন্ট মাইক দিয়ে ঘোষণা করবে এখানে রাস্তা হয়েছে, কন্ট্রাক্টরের কাজ করেছে, সঠিক কাজ হচ্ছে কি হচ্ছে না, আমরা 15 দিন পরে বিল দেব, তোমরা আমাদেরকে জানাও। যদি খারাপ কাজ হয় তাহলে মানুষ আসবে, যার সামনে রাস্তার সামনে দাঁড়িয়ে চিৎকার দেবে, এই জায়গাটা কাজ হয়নি, এই জায়গাটা কাজ হয়নি, এই জায়গাটা কাজ হয়নি। মানে সচেতন, তারা জানে সবকিছু, কিন্তু আমাদের এখানে সচেতন নেই। আমরা আমাদের যা করছি করুক, আমি যদি তাদের ডিস্টার্ব দিই, ভবিষ্যতে পাছে ভয় লাগে যদি আমাকে এসে মারে, সে যদি মারে আমাকে। সচেতন এইভাবে সচেতন না, যদি বলে ঘনিষ্ঠভাবে সচেতন হতে হবে, তার অন্য অ্যাকশন হতে পারে, অন্য অ্যাকশন হয়ে যেতে পারে। সুজনের ক্ষেত্রে আজকে যেটা আজকে সুজনের বাড়িতে দেওয়া হয়ে গেছে, মানে সাংঘাতিক ব্যাপারে না। যাই হোক, আমাদের রিকোয়েস্টে উচ্ছেদ করেছেন, ভালো কথা করেছেন, কিন্তু এই জায়গা না, সব শহরে করতে হবে। একটা যদি পিন পয়েন্ট যদি এখানে যে আমি যদি আসি করি, আমি এখানে একটু ডিস্টার্ব করছি দাদাকে। হ্যাঁ, বলুন। আমাদের প্রথম টার্গেটটাই হচ্ছে ড্রেইনের পাশে যে জায়গাগুলো আছে, ড্রেইনটাকে যারা অকুপাই করেছে, ওই বজেন্ট রোডে হলো বলে সবাইকে ভাঙতে লাগবে না, এমন কথা না। এটাও তো একটা প্রতিহিংসামূলক কথা। মানে যারা নালা দখল করেছে, ওইটাকে আমি ফার্স্ট প্রেফারেন্স দেব। পরবর্তী পর্যায়ে রাস্তা হবে, কিছুদিনের মধ্যে রাস্তার কাজ হবে, এটা সরকার উচ্ছেদ হবে, রাস্তা হবেই, ড্রেন হবে, নালাটাই আমরা উদ্দেশ্য আছে, এটা করবো। সেই সাথে যে ড্রেন শুধু উচ্ছেদ করলেই না, আমার এখানে খোদাই করতে হবে। খোদাই মানে ড্রেনেজটা আবার তৈরি করতে হবে, নতুন করে তৈরি করতে হবে। তবে আরেকটা সুখবর আপনাদেরকে বলছি, আমরা একটা টিমকে দেখেছিলাম ওই ড্রোন দিয়ে সার্ভে করানোর জন্য, কিন্তু সেই দিন একটা মিটিং হয়েছে ডিসি অফিসে, ওখানে ডেভেলপমেন্টের তরফ থেকে একটা জানানো দিয়েছে আমাদেরকে যে অমরুদ 2-তে আমাদের শহরকে, ওই যে বললেন যে আপনি মন্ত্রী বলেছেন, আগামী 50 বছরের জন্য নতুন একটা প্রজেক্ট তারা করবে, তৈরি করা হচ্ছে। এটা আমাদের জন্য মন্ত্রী আমাকে বলেছেন, নিজে ব্যক্তিগত আলোচনায় বলেছেন, মন্ত্রী এটা নিয়ে খুব ভাবে চিন্তায় আছেন এবং সময় সময় ডেভেলপমেন্টের সাথে যোগাযোগ। আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আজকে 3 জনকেই স্কাই 18 বাংলার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। নিশ্চয়ই দর্শক শ্রোতারা আজকের এই আলোচনা থেকে আপনাদের মনে উচ্ছেদ, জমা জলের সমস্যা নিরসন, এইসব সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই কথাগুলো বলে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। নমস্কার।